রাতের অন্ধকার পেরিয়ে ধরণীর বুকে পূব আকাশে কমলা আভা ফুটে উঠছে ধীরে ধীরে। সোনালি আলোয় চারপাশটা রঙিন হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। জানান দিচ্ছে একটি নির্মল সুন্দর পবিত্র দিন শুরু করার। নিস্তব্ধতায় ঘেরা শহর আবারও ব্যস্তময় দিন পার করার জন্য প্রস্তুতি নিচ্ছে একটু একটু করে। বেলা গড়িয়েছে অনেকটা। ঘড়ির কাঁটায় 8:30 বাজবে বলে বহুদিনের মান অভিমানকে ডিঙিয়ে একজোড়া কপত কপতি তখনও ঘুমের ঘোরে মগ্ন। একজন কড়া অ্যান্টিবায়োটিক ডোজের প্রভাবে ঘুমোচ্ছে, তো আর একজন সারা রাত জেগে থাকার দরুন এই সাত সকালে এত আয়েসের ঘুমে মগ্ন। কেবিনের বাইরে কয়েকবার প্রিয়জনেরা ভিড় জমিয়েছিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আর ঘাটল না তাদেরকে। ছেলেটা বেঁচে ফিরেছে, সাথে সুস্থ আছে, এই তো রবের শুক্রিয়া। এখন ভালোই ভালো সুস্থ হয়ে গেলেই হয়। কেবিনটা যখন সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল, চারদিকে মানুষের তীব্র আনাগোনা শুরু হলো। ঠিক সেই ক্ষণে ঘুম ভাঙে উষার। ঘুম ভাঙার সাথে সাথে সে চোখ খুলল না। মিনিট 10 ওভাবেই পড়ে রইল। নিজেকে ধাতস্থ করলো ধীরে ধীরে। সমস্ত ইন্দ্রিয় সজাগ হতেই শরীরের তীব্র ব্যথা অনুভূতি হলো তার। ঘাড় পিঠ সহ ডান সাইড পুরোটাই ব্যথা। মনে হচ্ছে অবশ হয়ে আছে। বহু কষ্টে উষা পাশ ফিরে তাকালো সাগরের মুখের দিকে। বড্ড আফসোস হলো তার। উনি নিজে তো দিব্যি বেঘরে ঘুমালেন সারা রাত, উল্টো জ্বালিয়ে মারল উষাকে। এমন ছোট বেডে কি দুজন ঘুমানো যায়? উষা না হয় একটু হালকা পাতলা, কিন্তু সাগর ভাই তো তা নয়। তিনি একাই তো পুরো বেডটা দখল করে আছেন। কাল রাতে সাগর উষাকে ছাড়েনি, নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। বাম হাতে ব্যথা বিধায় ডান কাত হয়ে ঘুমিয়েছে সে। সারাটা রাত সাগরের মাথা ছিল উষার বুকে, বাম পা তোলা ছিল উষার পায়ের ওপরে। পায়ের ওপরেও না, যেহেতু সাগরের থেকে অনেকটাই খাটো সে, তাই সাগরের পা উষার কোমর অবধি পৌঁছাতে পেরেছে। কেমন থমথমে মুখশ্রীতে ভরাট কণ্ঠে বলেছিল, যদি আমাকে ছেড়ে এই বেড থেকে উঠিস বা ওঠার চেষ্টা করিস, তাহলে আমি বুঝে নিব তুই আসলেই চাইতি আমি যেন মরে যাই। প্রতিভক্তি কর জেগে জেগে, আমার চোখ জোড়া আর খুলে রাখা যাচ্ছে না। একটু শান্তি দরকার, এই শান্তি আমি তোর বুক ছাড়া কোথাও পাবো না সুইট বি। একটু রহম কর এই অধমের ওপরে। ব্যাস, এমন আদুরে কথার পরিপ্রেক্ষিতে আর কী বা বলার থাকে উষার। কখন থেকে সাগর ভাইয়ের মুখ থেকে কাঙ্ক্ষিত সম্বোধনটি শুনতে চাইছিল উষা। এবার বুঝি সত্যিই হলো। গভীর স্বরে সাগর ভাই সুইট বি বলে ডেকে উঠলই। উষার বক্ষে মৃদু কম্পন শুরু হলো। আর ইচ্ছেই করলো না তার একান্ত ব্যক্তিগত পুরুষটার থেকে দূরে যেতে। অনেক তো হলো এই লুকাচুরি, আর কত। উষাও ঠিক সাগরের কথার ধরন অনুযায়ী শুয়ে পড়েছিল। বলা বাহুল্য বেশ আরামদায়ক ঘুমই হয়েছে সাগরের। সেই রাত 11টা কি 11:30 থেকে ঘুমিয়ে আছে। এখনও একবারের জন্য ঘুম ভাঙেনি তার। উষা খুশি হলো। এভাবে ঘুমাতে পারলে দুর্বলতাটা শীঘ্রই কেটে যাবে। সুস্থ থাকতে হলে আগে ভালো ঘুম দরকার। উষা শত ব্যথায় জর্জরিত শুভ্র মুখখানার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। নিজের শরীরের অসহ্য ব্যথাগুলো যেন কোথায় পালালো। মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে উষা ডুকরে কেঁদে উঠল। উষা ভেবেছিল তার এই এক জীবনে বুঝি আর ভালোবাসা পাওয়া হবে না, তার সাগর ভাইকে হারাতে হবে চিরতরে। কিন্তু না, তেমন কিছুই হয়নি। আল্লাহ তাআলা অন্য কিছু ভেবে রেখেছিলেন। উষার দিক থেকে প্রথমে প্রণয়ের শুরু হয়নি। সে তো বুঝতো না। ভালো লাগতো তাই সবাইকে বলতো, বড় হয়ে সাগর ভাইকে বিয়ে করব, সাগর ভাইয়ের বউ আমি। কিন্তু কে জানতো মজাই যে সত্যি হয়ে যাবে। উষার দিক থেকে প্রণয়ের শুরু হয়েছে তাদের বিয়ের পরে। সে তো তখনও নাবালিকা, প্রেম ভালোবাসা কি সেটা সে বুঝতো না। কিন্তু দিন যত অতিবাহিত হচ্ছিল, ততই যেন উষা কোনো কিছুর অতলে ডুবে যাচ্ছিল। সাগরের প্রতি মায়া, ভালোবাসা, অনুভূতি সব যেন তরতর করে বাড়তে লাগলো। মন মস্তিষ্কে শুধু একজনের নামে আন্দোলন চলতো। হৃদযন্ত্রের ধূপপুকানি একজনের নামে বাড়তে লাগলো। উষা ভেবে পায় না কখন থেকে সে এই লোকটার প্রেমে মজেছে, কবে থেকে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবেসে ফেলেছে। এত বড় সর্বনাশটা কখন হয়ে গেল? কান্নার জোর যখন কমার বদলে একটু একটু করে বাড়তে লাগলো, সেই সময় পিটপিট করে চোখ মেলল সাগর উষাকে এভাবে কাঁদতে দেখে, যার পরনায় মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার।
হতভম্বের মতো অবুঝ আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। সাগরের হুঁশ ফিরল তখন, যখন উষা আলতো উষ্ণ স্পর্শ দিল সাগরের গালে। সম্বিত ফিরে পেতে হুড়মুড় করে বসতে চাইল সে, কিন্তু শরীরে সেই জোরটা নেই। অগত্যা আবার শুয়ে পড়ল নিজের জায়গায়। ব্যতিব্যস্ত হয়ে উষার গালে নিজের ডান হাত রাখল। অস্থির কণ্ঠে শোধালো, কি হয়েছে সুইটবি? এভাবে কাঁদছো কেন? ব্যথা পেয়েছ? আমার জন্য কোথাও আঘাত লেগেছে? নাকি সারা রাত ঘুমাতে পারোনি বলে মাথা ব্যথা করছে? কোনটা? এমন আদুরে ভঙ্গিতে বলা কথা আর প্রিয় সম্বোধন কর্ণকুহরে পৌঁছাতেই উষার কান্নার বেগ বাড়ল। নিজেদের মধ্যে দূরত্বটুকু ঘুচিয়ে সাগরের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। একে অপরের শরীর ছুঁয়ে আছে অবলীলায়। সাগরের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো উষা। সাগরের শার্টে নিজের নাক চোখ মুছে মাথা নেড়ে না বোঝালো। কানারত স্বরে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আই এম সরি সাগর ভাই, আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি, আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়েছে। হঠাৎ উষার মুখে সরি শব্দ শুনে সাগরের কপালে ভাঁজ পড়ে, মন ভাবুক হয়। কি এমন হলো যে মেয়েটা সকাল সকাল এসব বলছে? সাগর উষার মাথায় হাত বুলিয়ে দেয়, কণ্ঠ খাদে নামিয়ে হাসকি স্বরে বলে, কি হয়েছে জান? হঠাৎ এসব বলছিস কেন? সরি তুই কেন বলবি? আমি সরি জান, তোকে অনেক কষ্ট দিয়েছি। আর কাঁদে না মনা, শান্ত হ প্লিজ। উষা সাগরের বুক থেকে মাথাও তুলে না, তাকায়ও না। এই প্রথমবার তার সাগর ভাই তাকে এমন আদুরে নামে ডাকলো। একসাথে এত সুখ মেয়েটা সইবে কেমন করে? উষা নিশ্চুপ হয়ে আছে। কান্নার তোপ অনেকটা কমে গেলেও থেকে থেকে শরীর কেঁপে উঠছে তার। সাগরও বুঝতে পারছে তা। দেখিব, মাথা তুল, তাকা আমার দিকে। উষার সাগর ভাইয়ের কী যে হলো, আজকে যেন সব আদর উপচে উঠছে তার। সাগরের মুখে এমনভাবে বউ ডাক শোনার সাথে সাথেই অশ্রুসিক্ত নয়নে মাথা তুলে উষা। সাগর যদি এখন নাও বলতো তার দিকে তাকানোর কথা, উষা তাও তাকাতো। কিভাবে বউ ডাকলো তাকে। মন প্রাণ যেন জুড়িয়ে গেল উষার। বক্ষের মৃদু কম্পন বেড়েই চলল। উষা দুই চোখের কোণে জল জমে আছে, নাক লাল হয়ে আছে। অনেকক্ষণ সাগরের বুকে মুখ চেপে রাখার দরুন পুরো মুখটাই লাল হয়ে আছে। ঘুম থেকে উঠেই মরা কান্না করার জন্য ঠোঁট দুইটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাথার চুলগুলো এলোমেলো, চোখে মুখে অবাকতার ছাপ, সাথে তৃপ্তির আভাস। সাগর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই নিজেই খেয়ে হারালো। বুকে মোচড় দিয়ে উঠল। হৃদযন্ত্র হয়তো কয়েক পল থমকে রইল। সাগর নিঃসন্দেহে কি ভাগ্যবান না, নিজের স্ত্রীর কান্নার পরের এই মোহনীয় রূপ তার দেখার সৌভাগ্য হয়েছে। সে তো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান। সাগর জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নেয়। ট্রেনের গতিতে চলতে থাকা হৃদযন্ত্রের শব্দ বুঝি উষার কানেও পৌঁছালো। সাগরের মনে হচ্ছে এই বুঝি হৃৎপিণ্ড বের হয়ে আসবে। সাগরের মাথা ধরে গেছে। আর কোনো দিকে না তাকিয়ে নিজের ডান হাত উষার থুতনিতে চেপে ধরল। সঙ্গে সঙ্গে উষার শুষ্ক ঠোঁটজোড়া নিয়ে নিল নিজের দখলে। বড় আমোদে মেতে উঠল প্রিয়সীর উষ্ঠভাজে। কি ঘটল তা বুঝতে উষার সময় লাগলো অনেক, তবে মুহূর্তটাকে নষ্ট করতে চাইল না। বিস্ময়ে বড় হয়ে যাওয়া নয়ন যুগল বন্ধ করে নিল বড় আবেশে। এক হাত সাগরের ঘাড়ে রেখে চেপে ধরল, আর এক হাত সাগরের বুকে রাখা। উষার আশকারা পেয়ে আরও লাগাম ছাড়া হলো সাগর। সময় গড়ালো বহুক্ষণ, কিন্তু কারোর মাঝে থেমে যাওয়ার তাড়া নেই। অবশেষে যখন উষার শ্বাস আটকে আসার জোগাড়, তখন সাগর ছেড়ে দিল তাকে। উষার কপালে গভীরভাবে নিজের উষ্ঠজোড়া ছুঁয়ে দিল। পরপর নিজের কপাল উষার কপালের সাথে ঠেকিয়ে শ্বাস নিতে লাগলো অস্থির ভঙ্গিতে। কিছুক্ষণ সেভাবে থেকে উষার কানের কাছে নিজের মুখ নিয়ে হাসকি স্বরে ফিসফিস করে বলল, ইয়াম্মি এ মর্নিং কিস, ইউ নো সুইট বি, নাও আই ফিল টু মাচ বেটার। উফ জান। আরও এক কথা শেষ করার আগে সাগরের মুখ চেপে ধরে উষা। লজ্জায় তাকাতেও পারছে না তার ব্যক্তিগত পুরুষটির দিকে। লজ্জাতপে গাল দুটো পাকা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। কান গরম হয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সে জানে তার সাগর ভাই কতটা লাগাম ছাড়া। এখন যদি লাগামে দড়ি না টানে, নির্ঘাত উষাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে। সাগর উষার হাতের তালুতে ভেজা চুমু খেলো, একবার, দুইবার, তিনবার, বারবার। শরীর জুড়ে বয়ে যাওয়া শিরশিরানি অনুভূতির জ্বালায় আর থাকতে না পেরে উষা হাত সরায়।
সাগর ফের বলে, উফ সুইট বি, কি ওপাশ হয়ে শুয়ে পড় মানে? উফ বউ, বলেছি ডান পাশ হয়ে শুতে, যেন তোর পিঠ এসে আমার বুকে ঠেকে। সাগরের এমন আবদারে উষার ভুরু কুঁচকে আসে। অবাক হয়ে শোধায়, কেন? উফ, যা বললাম তা কর না। উষা তাই করলো, পাশ ফিরে শুয়ে পড়ল। সাগর নিজের ডান হাতটা পেতে রেখেছিল। উষা তার ডান বাহুতে মাথা রাখলো। গা ঘেঁষে শুতেই নিজের পিঠ গিয়ে ঠেকলো সাগরের বক্ষে। সাগর মুহূর্তে আরো গম্ভীর স্বরে বলে উঠল, হয়নি, আরো কাছে আয়। উষার কপালের ভাঁজ আরো গাঢ় হয়, আরো একটু ঘনিষ্ঠ হয় সাগরের সাথে। এতেও সাগর সন্তুষ্ট নয়। সে আবারও গমগমে গলায় বলল, মেজাজ খারাপ করছিস কেন? আরো কাছে আয়। আমি তো বুঝতেই পারছি না যে কোনো মানুষ আমার পাশে শুয়ে আছে কিনা। উষা বড্ড বিরক্ত হলো। জেদ দেখিয়ে আরও চেপে গেল। সাগর ব্যথা পেল একটু, তবে বলল না কিছুই। নিজের বাম পা দিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল উষাকে। ডান হাতে উষার গলা জড়িয়ে ধরল একদম শক্তভাবে। তারপর উষার ঘাড়ে নিজের খসখসে দাড়ি সমেত গালটা ঘষল। সাগরের এমন কাণ্ডে উষার সারা শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। কেঁপে ওঠার মাত্রা এতটাই বেশি ছিল যে সাগর নিজেও কেঁপে উঠছে। সাগরের এমন গভীর স্পর্শে উষা হকচকিয়ে উঠল। হাঁসফাঁস লাগছে তার। সাগর কানের কাছে মুখ নিয়ে ডিপ ভয়েসে বলল, সুইট বি, তুই আমার, শুধুই আমার। এই যে সারাটা রাত আমি তোর বক্ষে মাথা রেখে ঘুমিয়েছি। দেখ কতটা শান্তি অনুভূতি হচ্ছে আমার। জীবনের কিছু কঠিন সমীকরণের জন্য আমরা দূরে থেকেছি। তোকে বুকে লুকিয়ে রাখার ইচ্ছে থাকলেও নিজেকে গুটিয়ে নিয়েছি। তুই। সাগর বাকি কথাটা শেষ করতে পারল না। তার পূর্বেই দরজায় নক করলো কেউ। আর কাণ্ড দেখো, থামাথামি নামও নেই। কি আশ্চর্য! এখন কি বইয়ের সাথে একটু কথাও বলতে পারবে না? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় সে। উষা যেন হাঁপ ছেড়ে বাঁচে। গলা উঁচিয়ে তাকায় দরজার পানে। পরপর সাগরের দিকে তাকিয়ে বলে, মনে হয় কেউ এসেছে সাগর ভাই, দরজাটা খুলে আসি। সাগর তীব্র প্রতিবাদ করে উঠল, একদম না সুইট বি, তুই এভাবেই থাক। আমার ভালো লাগছে। যে এসেছে সে ঠিক সময় হলেই চলে যাবে। কিন্তু তার হলো কই? সাগরের ফোন বাজছে। এদিকে দরজায় একের পর এক করাঘাত, সাথে নার্সের ব্যস্ত গলা। রোগীকে ওষুধ নিতে হবে, জলদি উঠুন। মেজাজ বিগড়ে যাচ্ছে ওর। এই নার্সটাও আসার আর সময় পেল না। উষা ফোনটা রিসিভ করলো। রাফিদ কল করেছে দরজা খোলার জন্য। সাগরকে খাবার আগের ওষুধ নিতে হবে। সাথে নার্সরা সব চেক আপ করবেন। ডক্টর আসবেন সকাল 10টায়, তখন আবার চেক আপ হবে। উষা সাগরের বাঁধন ছেড়ে উঠে যাবে। তার আগে সাগর উষার ঘাড়ে গভীর চুমু এঁকে দেয়। ঘড়ির কাঁটা তখন 1টার ঘরে। সাগর বেডে শুয়ে আছে। সেই যে বউটাকে সকালে একটু কাছে পেয়েছিল, আর দেখা নেই। তার বাচ্চা বউটা আর দেখা দিচ্ছে না। বাচ্চা মেয়েটা বুঝেও না তার বরের এনার্জি প্রয়োজন। এসব ওষুধ টষুধ কিচ্ছু না। 3 বেলাকে ডবল করে 6 বেলা আদর দিলেই সব ঠিক হয়ে যেত। এইসব ভেবে ভেবেই ক্ষণে ক্ষণে হতাশ নিঃশ্বাস ফেলছে সে। তার বাচ্চা বউটা সুস্থ হয়ে আগে বউকে নিজের কাছে রোম্যান্সের কোর্সে ভর্তি করাতে হবে। 8 মাস মেয়াদি কোর্স। সাগরের চুপসে যাওয়া মুখখানা দেখে খরগোশের মতো কুটকুট করে হাসছে গালিব। সাগর এমন আচরণে বিরক্তই বটে। এদিকে নেহালা রাফিদ যাবে উষাদের ফ্ল্যাটে। উষার কিছু বই রয়ে গেছে সেখানে। আগামীকাল ক্লাস টেস্ট আছে উষার। একটু আগেই প্রিয়তা ফোন করে জানালো, এই তো প্রায় 15 দিনের বেশি হবে সে কলেজে যায় না। তার ওপর 2 দিন বাদেই রমজান। লেখাপড়ার সাথে কোনো সম্পর্কই নেই তার। সাগর আজকে অনেক বকাঝকা করেছে, রাজি করিয়েছে কলেজ যাওয়ার জন্য। কলেজে আর কতক্ষণ লাগে? এই তো 3 থেকে 4 ঘন্টা হয়তো। সাগর তুই শুয়ে রেস্ট নে, আমি আর রাফিদ আসি তাহলে। মামারা আছেন বাহিরে, আর গালিব তো আছে, কিছু লাগলে বলিস ওকে। আপাতত তো কিছু লাগবে না, ড্রেসটা চেঞ্জ করতাম। গা গুলিয়ে উঠছে এই পোশাকে, তুই চেঞ্জ করে দিয়ে গেলেই পারতি। গালিব আছে না, ও করে দিবে, চাপ নিস না। গালিব আছে বলেই তো যত চিন্তা। শালা আমার মান ইজ্জত না মেরে দেয়। গালিব দুষ্টু হেসে বলে, এত ভয় পাচ্ছিস কেন বাপ? সমস্যা আছে নাকি কোনো? সাগর দাঁতে দাঁত চেপে তাকায় নেহালের দিকে। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, দেখলি শালা এখনই শুরু করেছে। আমা সাগরের কথা শেষ করার আগেই কেবিনে সিজন ভূঁইয়া প্রবেশ করেন। সঙ্গে লিপি বেগমও আছেন। নিজের বাবা মাকে দেখে চুপ করে যায় সাগর।
নেহাল বিদায় নিতে ফের বলে, থাকো তোমরা, আমরা যাই তাহলে। গালিব ডক্টরের সাথে গিয়েছে সাগরের মাথার আঘাত সম্পর্কে আলোচনা করতে। এদিকে সাগর আর এক কাপড়ে থাকতে পারছে না। লিপি বেগম তাই উষাকে বললেন, গালিব আসতে দেরি হবে, তুই না হয় শার্টটা চেঞ্জ করে দে আর একটা ভেজা কাপড় দিয়ে গাটা ভিজিয়ে দে।